সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত সপ্তম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ ইমদাদুল আলম, সিনিয়র শিক্ষক, বাংলা ভাষা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠে যাওয়ার আগে পূর্ব পাঠ সম্পর্কে একটু জেনে নিই। দেখো, পূর্ব পাঠে ভগ্নাংশের বর্গমূল কিভাবে পাওয়া যায়। তাহলে দেখো, ভগ্নাংশের বর্গমূল, ভগ্নাংশের লবের বর্গমূলকে হরের বর্গমূল দিয়ে ভাগ করলে ভগ্নাংশের বর্গমূল পাওয়া যায়। দেখো, 2 নম্বর প্রশ্নটা আমরা পড়ি। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা কাকে বলে? শূন্য ও সকল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। 3 নম্বর প্রশ্নটা আমরা দেখি, অমূলদ সংখ্যা কাকে বলে? অমূলদ সংখ্যা কাকে বলে? তাহলে দেখো, পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যা বর্গমূলকে অমূলদ সংখ্যা বলে। আজকের পাঠে আমরা কি শিখতে পারবে? দেখো, আজকের পাঠের শিক্ষণফল, সংখ্যার বর্গ ও বর্গমূল ব্যাখ্যা করতে পারবে, উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে পারবে। শিক্ষার্থীরা, আজকের পাঠে আমরা চলে যাচ্ছি। আজকের পাঠ দেখো, অনুশীলনী 1.2, পৃষ্ঠা বের করো সবাই 16, অঙ্ক নম্বর 15। দেখো, আমরা 15 নম্বর অঙ্কটা একটু পড়ে নিচ্ছি। 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। প্রশ্নটা কি তোমরা বুঝতে পেরেছো? প্রশ্নটার দেখো, 2টা অপশন আছে। একটা হলো সৈন্যদলকে সরিয়ে রাখতে হবে, আর একটা হলো সৈন্যদলকে যোগ করাতে হবে। তাহলে দেখো, আমরা সৈন্যদলকে প্রথমে কি করব? সরিয়ে রাখবো। তাহলে দেখো, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি। 15 নাম্বারটা তোমরা দিয়ে নাও, আমরা লিখে নেই 56,728। এই নিয়মটা তো তোমরা সবাই জানো, পূর্ব ক্লাসে শিখে এসেছো। আমরা জোড়া জোড়া করে নিতে হবে, জোড়া জোড়া করে নিলাম। এবার আমরা দেখো, জোড়া জোড়া করে নিয়েছি। তাহলে আমরা একটু খেয়াল করি, 1-এর বর্গ করলে কত আসে? 1। 2-এর বর্গ করলে কত আসে? দেখো তো 4। 3-এর বর্গ করলে কত আসে? 9। 4-এর বর্গ করলে কত আসে? 16। 5-এর বর্গ করলে কত আসে? 25। এভাবে আমরা বর্গ করলে চলতে থাকবে। তাহলে খেয়াল করো, আমরা কি করতে যাচ্ছি। প্রথম সংখ্যাটা কত আছে? 5। তাহলে এই 5-এর সমান অথবা ছোট নিতে হবে। তাহলে আমরা খেয়াল করি, ডান পাশে দেখি, এখানে 1-এর বর্গ করলে 1, 2-এর বর্গ করলে কত আসে? 4, 3-এর বর্গ করলে কত আসে? 9। তাহলে আমাদের 2-এর বর্গ করলে আমাদের কত আসে? দেখো তো, 4 আসে। তাহলে আমরা একটু বিয়োগ করে নিই। আর আমাদের নিয়ম তো জোড়া জোড়া কেটে নিয়ে আসা, জোড়া জোড়া কেটে নিয়ে আসলাম। এবার দেখো, আমরা কি করি, এই 2-এর ডবল কত আছে? 4 আছে। তাহলে যদি আমরা এখানে 3 নেই, তাহলে এখানে 3 নিতে হবে। এই 3 দিয়ে এই দুটোকে গুণ করতে হবে। গুণ করলে কেমন আসে? দেখো, 3 × 9, 3 × 4 12। এবার আমরা বিয়োগ করে নিই। 9 আছে কত হলে? 17 মেলে 8 হইলে হাতে 1, 3। এবার আমরা এই জোড়াটা কেটে নিয়ে আসি। শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা 23-এর ডাবল কত আছে? দেখো তো, 46। এখানে যদি আমরা 8 নেই, তাহলে এখানে 8 নিতে হবে। এই 8 দিয়ে গুণ করতে হবে। 8 দিয়ে আমরা গুণ করব। দেখো, 4, 6, 8। তাহলে আমরা 8 দিয়ে গুণ করি। 8 × 8 = 64, 4 হাতে 6, 6 × 8 = 48, আর 6 × 54, 4 হাতে কত? 5, 4 × 8 = 32, আর 5 কত? 37। তাহলে দেখো, আমরা নামাই ফেলেছি। এবার আমরা দেখো বিয়োগ করে নিই। বিয়োগ করলে কত আসে? 4, 8। তাহলে আমাদের কত আছে? দেখো তো, 84 জন। তাহলে আমরা লিখি, অতএব 84 জন সৈন্য, 84 জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমরা প্রথম পাঠে দেখো 84 জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে শিক্ষার্থীরা এই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা?
অবশ্যই না, কারণ অবশিষ্ট কত আছে? 84 আছে। এবার দ্বিতীয় স্টেপ দেখো কি বলেছে। দ্বিতীয় স্টেপ বলেছে কমপক্ষে কতজন সৈন্য যোগ করাতে হবে। তাহলে আমরা দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। আমরা এই স্টেপটা মুছে দিয়ে নেই। দেখো আমরা দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। দ্বিতীয় স্টেপ দেখো আমরা লিখি, দেখো 56,728 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 56,728 সংখ্যাটির সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, তখন এর বর্গমূল হবে। আগে আমরা কত বের করেছিলাম শিক্ষার্থীরা? 238। তার সাথে কত যোগ করতে হবে? 1। তাহলে দেখো কত হলো? 239। তাহলে আমরা লিখি, দেখো 239 এর বর্গ। তাহলে 239 গুণন 239, তাহলে গুণন করলে কত আসে শিক্ষার্থীদের? দেখো তো 57,121। এবার দেখো অতএব শূন্য যোগ করতে হবে। দেখো 57,121 বিয়োগ আগে কত ছিল? 56,728 এতজন। দেখো আমরা বিয়োগ করে নেই। বিয়োগ করলে কত আসে? 393 জন। উত্তরটা আমি বলে দিচ্ছি। সৈন্য সরিয়ে রাখতে হবে কতজন? 84 জন, এবং যোগ করাতে হবে কতজন? 393 জন। পরবর্তী অঙ্কতে আমরা চলে যাচ্ছি, অঙ্ক নম্বর 17। একটু সবাই পড়ে নাও। একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা কত? তাহলে আমরা লিখি, ধরি ওই সমিতির সদস্য সংখ্যা, ধরি ওই সমিতির সদস্য সংখ্যা কজন? তাহলে প্রত্যেকে 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট, প্রত্যেকে 20 টাকা করে চাঁদা দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ 20 গুণন ক টাকা সমান 20 ক টাকা। অতএব মোট চাঁদার পরিমাণ, হবে কত? দেখো 20 ক গুণন ক টাকা সমান আমরা লিখি 20 ক স্কয়ার টাকা। শিক্ষার্থীরা তাহলে বুঝতে পেরেছো তো, তাই না? তাহলে মোট চাঁদার পরিমাণ কত দেওয়া আছে তোমরা দেখো। মোট চাঁদার পরিমাণ দেওয়া আছে 20,480 টাকা। তা আমরা লিখি শর্ত মতে 20 ক স্কয়ার সমান 20,480। দেখো আমরা বা ক স্কয়ার সমান
20,480 নিচে 20 বা ক স্কয়ার সমান আমরা কত আসলে দেখো তো 1024 বা ক সমান √1024। অতএব ক সমান কত আসলো 32। তাহলে দেখো আমরা ক সমান কত বের করেছি 32। তাহলে আমরা ক কি ধরেছি ওই সমিতির সদস্য সংখ্যা। তাহলে আমরা লিখি অতএব ওই সমিতির সদস্য সংখ্যা 32 জন। এরপরে আমরা পরবর্তী অঙ্কতে চলে যাচ্ছি। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা 21 নম্বর অঙ্কতে চলে যাচ্ছি। 21 নম্বর অঙ্কটা দেখো একটু আমরা পড়ে নেই। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি কত? তাহলে আমরা লিখে নেই। দেখো ধরি ক্রমিক সংখ্যা দুটি যথাক্রমে। তাহলে আমরা ক্রমিক সংখ্যা দুটি লিখেছি। আমরা ধরি একটা ধরে নেই কি ক, আর একটা কি ধরবো আমরা বলো তো, আর একটা ক প্লাস 1। আমরা দুটো সংখ্যা ধরে নিয়েছি। এবার কি বলেছে দেখো, বলেছে এদের বর্গের অন্তর, এদের বর্গের অন্তর। তাহলে আমরা লিখি এদের বর্গ। তাহলে আমরা একটা বর্গ কি লিখেছি, একটা হলো কর উপর স্কয়ার, আর একটা কি হবে দেখো তো ক প্লাস 1 হোল স্কয়ার। তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি দেখো তো, শর্ত মতে এদের বর্গের অন্তর কত দেওয়া আছে বলো তো একজন, এদের বর্গের অন্তর কত দেওয়া আছে 37। তাহলে আমরা লিখে নেই 37 বা আমরা এটা সূত্র করে নেই a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা লিখি দেখো আমরা কি লিখেছি দেখো তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার আমরা যোগ বিয়োগ করে নেই। যোগ বিয়োগ করলে কি থাকে দেখো তো, এখানে 2 ক যোগ 1, আর এখানে কি আসলো 37। এবার দেখো এ পাশে প্লাস আছে, ও পাশে তা কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো আমরা করছি হ্যাঁ শিক্ষার্থীরা, এ পাশে গুণন থাকলে এ পাশে কি হয় ভাগ হয়। তাহলে দেখো আমরা ক সমান আমরা বের করে ফেলেছি। তাহলে আমরা ক সমান কি ধরেছিলাম দেখো তো, ক সমান একটা সংখ্যা ধরেছিলাম, আর ক প্লাস 1 সমান আর একটা সংখ্যা ধরেছিলাম। তাহলে আমরা লিখি অতএব ক্রমিক সংখ্যা দুটি যথাক্রমে, একটা আমরা কি পেয়েছি দেখো তো, কি পেয়েছি 18 পেয়েছি তাই না। তাহলে আমরা লিখি 18 এবং অপর সংখ্যাটা কি আছে দেখো তো, কয়ের পরিবর্তে কি লিখবো আমরা 18, তার সাথে কত যোগ করতে হবে 1 বা কত 19। তাহলে আমরা দুইটা সংখ্যা পেয়ে গেছি শিক্ষার্থীরা। তাহলে আমরা পরবর্তী অঙ্ক 22 নম্বরে চলে যাচ্ছি। 22 নম্বর অঙ্কটা দেখো একটু পড়ে নেই, সেম 21 নম্বরের মতোই। দেখো এমন দুটি ক্ষুদ্রতম সংখ্যা ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা 22 নম্বর লিখে নেই। ধরি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা দুটি যথাক্রমে, আমরা একটা ধরে নিই ক, আর একটা কি ধরবো দেখো তো
ক যোগ 1। তাহলে আমি লিখে নেই এদের বর্গ আমরা লিখে নিয়েছি। দ্বিতীয় স্টেপ দেখো আমরা কি লিখব, এদের বর্গের অন্তর। আমরা লিখি এদের বর্গের অন্তর। দেখো আমরা প্রথমটা সূত্র করে নেই 21 নম্বর মতো। দেখো a প্লাস বি হোল স্কোয়ার। আমরা লিখি দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস, দেখো আমরা তাহলে কি লিখেছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সাথে আমাদের cos স্কোয়ার থেকে যাবে। এবার আমরা দেখো যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ করলে কি আসে, তাই যোগ বিয়োগ করলে 2ক যোগ 1 আসে, পূর্বের মতো আমাদের এসেছে। এবার দেখো আমরা কি করতে পারি, কয়ের মান 1 2 3 4 ডট 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 বসিয়ে পাই। দেখো আমরা লিখি ক সমান সমান 1 হলে কি হবে, শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এই কয়ের কাছে আমরা কি লিখে দিব, 1 লিখে দিব। তাহলে দেখো 2 গুণন 1 যোগ 1 সমান কত হলো, 2 অক্ষে 2 আর 1 কত 3। দেখো 3 কি পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে আমরা লিখি যা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পরপর আমরা বসাই সংখ্যাগুলো। 2 হলে কি হবে, শিক্ষার্থীরা দেখো 2 গুণন 2 যোগ 1 সমান দেখো কত হয়েছে, 2 আর 2 গুণ করলে কত আসে 4, সাথে 1 যোগ করলে কত আসবে বলো তো, 5 আসবে। আমরা লিখি 5 যা পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার আমরা ক সমান সমান 3 বসিয়ে পাই। দেখো কি আসে, দেখো 3 দুগুণে 6 আর 1 কত হলো 7, 7 যা পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার দেখো ক সমান সমান আমরা 4 হলে কি হবে, 4 হলে দেখো 2 গুণন 4 যোগ 1, 4 গুণ 8 আর 1 কত 9। দেখো 9 কি সংখ্যা বলো তো, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা লিখি যা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে শিক্ষার্থীরা আমরা একটা সংখ্যা পেয়ে গেছি। আমরা লিখি অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি ক সমান 4 এবং অপর সংখ্যাটি আমরা কিভাবে পাবো বলো তো শিক্ষার্থীরা, দেখো ক যোগ 1, ক এর মান আমরা কত বের করেছি, 4 বের করেছি। তাহলে ক এর কাছে আমরা কত লিখে নিব, 4 লিখে নিব। তাহলে দেখো আমরা লিখি অপর সংখ্যাটি ক যোগ, তাহলে দেখো অপর সংখ্যাটি ক যোগ 1, তাহলে আমরা কি পেয়েছি, ক এর মান 4 পেয়েছি। তাহলে আমরা বসিয়ে দিই 5। তাহলে আমরা দুটা সংখ্যা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখি অতএব ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা দুটি 4 ও 5। আজকের পাঠের আমরা দেখতে যাচ্ছি কেমন তোমরা শিখেছ। এবার দেখো আমি একটা ছোট্ট বর্গমূল দিয়েছি,
121 ডিভাইডেড কত দেখো তো 144, এর বর্গমূল করো। একটু বলো তো দেখি কেমন করে বর্গমূলটা করব। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, এটা ভগ্নাংশের বর্গমূল দেওয়া আছে। তাহলে দেখো ভগ্নাংশের লবের বর্গমূল আমরা করি। ভগ্নাংশের দেখো ভগ্নাংশের লব কত আছে বলো তো একজন, 121। তাহলে আমরা লিখি 121 এর বর্গমূল 121, তাই না? ঠিক আছে। দেখো এবার আমরা একটু চিহ্ন সম্পর্কে জেনে নিই। এর নামটা কি, বর্গমূল চিহ্ন। এটা সমান সমান কি বলতে পারি বলো তো, হাফ, 1/2। এবার আমরা এটা একটু ভাঙা নিই। দেখো 11 গুণন 11, তাহলে কত হলো 121। আর একটু ক্লিয়ার করে নিই, 11 তার উপরে 2, তাহলে দেখো তো, আর এর উপরে কি আছে, 2 আছে। তাহলে 2 আর 2 যদি আমরা কেটে যাই তাহলে কি থাকবে, 1। তাহলে দেখো এক কথা আমরা বলতে পারি কি, যদি আমাদের এখানে স্কোয়ার থাকে তাহলে বর্গমূল উঠে যায়, তাহলে কি হবে দেখো তো, 11 হবে। এবার আমরা দ্বিতীয় অংশ কি আছে, হরটা কি আছে দেখো তো, ভগ্নাংশের হর 144 এর বর্গমূল। দেখো আমরা করি 144, দেখো আমরা গুণ করলে কি আসে, 12 গুণন 12, আমরা কি আসে দেখো তো 12 স্কোয়ার, তাহলে কি আসলো 12। তাহলে আমরা ভগ্নাংশের হর ও লবের বর্গমূল সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখি অতএব 121/144 এর বর্গমূল আমরা কত পেয়েছি দেখো তো, 11/12। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা ছোট্ট একটি বর্গমূল দিয়ে পাঠের মূল্যায়নটা আমরা শেষ করতে যাচ্ছি। দেখো আমরা বোর্ডে প্রশ্নটা লিখে ফেলেছি। কি লিখেছি বলো তো একজন, লিখেছি আমরা দেখো 65,536 এর বর্গমূল নির্ণয় করো। হ্যাঁ তোমরা ভাগ প্রক্রিয়া বর্গমূলটা সম্পূর্ণ করে দাও। কেমন করে ভাগ প্রক্রিয়া বর্গমূলটা আমরা করব দেখো। হ্যাঁ প্রথমে কি করতে হবে বলতো, সংখ্যাগুলো তুলতে হবে। তাহলে আমরা সংখ্যাগুলো প্রথমে তুলে দিলাম, তারপরে কি করব, ডান দিক থেকে জোড়া জোড়া করব। ঠিক আছে, আমরা ডান দিক থেকে জোড়া জোড়া করলাম। এরপর কি করব বলতো, এরপরে দেখো প্রথম অঙ্কের সাথে আমরা কি করব, মিলাতে হবে, অথবা ছোট অথবা সমান হতে হবে। তাহলে আমরা কি করব দেখো, 1 এর যদি আমরা বর্গ করি তাহলে কত আসে, 1 আসে। এবার 2 এর যদি বর্গ করি তাহলে কত আসে, 4 আসে। এবার 3 এর যদি বর্গ করি তাহলে কত আসে, 9 আসে। 4 এর বর্গ করলে কত আসে বলতো, 16 আসে। 5 এর বর্গ করলে কত আসে বলতো, 25 আসে। 6 এর বর্গ করলে কত আসে বলতো, 36। 7 এর বর্গ করলে কত আসে বলতো, 49। 8 এর বর্গ করলে কত আসে বলতো, 64। 9 এর বর্গ করলে কত আসে বলতো, 81। 10 এর বর্গ করলে কত আসে বলতো, 100। এভাবে সংখ্যাগুলো চলতে থাকবে। তাহলে আমরা কি করব এখন বলতো, প্রথম সংখ্যাটার সাথে মিল করতে হবে, তাই নয় কি? তাহলে আমরা দেখে ডান পাশটা দেখে নেই। তাহলে দেখো 2 এর বর্গ করলে 4 আসে। ঠিক আছে, আমরা 3 এর বর্গ কেন নিব না বলতো, 3 এর বর্গ কেন নিব না, কারণ প্রথম অঙ্কের থেকে বড় হয়ে যায়, তাই নয় কি, 9। তাহলে আমরা কত নিব বলতো, 2 নিতে হবে।
তাহলে 2 নিলে কত আসে বলো তো শিক্ষার্থীরা? 2 নিলে কত আসে বলো? 2 নিলে কত আসে? 4 আসে। আমরা 4 দিয়ে দিলাম। এবার আমরা বিয়োগ করে দেখি কত আসে। 2 আসে। এখন কি করব শিক্ষার্থীরা বলো তো? এখন এই জোড়া কেটে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জোড়া কেটে নিয়ে আসলাম। তারপরে কি করব বলো তো? তারপরে আমরা এই 2 এর ডাবল করতে হবে। কি করতে হবে? 2 এর ডাবল করতে হবে। 2 এর ডাবল কত বলো তো? 4। এখন কি করব শিক্ষার্থীরা বলো তো? এখানে সংখ্যা দিতে হবে। ঠিক আছে, আমরা দিলাম। কত দেব সংখ্যা? আচ্ছা 5 দিলাম। তাহলে এখানে কি হবে বলো তো? 5 হবে। এরপরে কি করব বলো তো শিক্ষার্থীরা? এরপরে এই 5 দিয়ে 45 এ গুণ করতে হবে। তাহলে আমরা 5 দিয়ে 45 এ গুণ করে দেখি কত আসে। 5 5 25 এর 5 হাতে কত থাকলো বলো তো? 2। 5 2 10 আর 2 কত? 12। এখন কি করব শিক্ষার্থীরা বলো তো? বিয়োগ করব। বিয়োগ করলে কত আসে? 0। এখানে কত আসলো? 3। এরপরে কি করব বলো তো? এরপরে এই জোড়া কেটে নিয়ে আসতে হবে। গুড, ভেরি গুড। তাহলে আমরা জোড়া কেটে নিয়ে আসলাম। এরপরে কি করব শিক্ষার্থীরা বলো তো? এরপরে আমরা কি করতে যাচ্ছি? এরপরে আমরা এখানে একটা সংখ্যা নিতে হবে, তাই নয় কি? না, তার আগে কি করব বলো? এর ডাবল করতে হবে। এর ডাবল কত আছে বলো তো? 25। 25 এর ডাবল কত? 50। তাহলে এখানে যদি আমরা 6 নিই তাহলে কি হবে বলো তো? এখানে আমাদের 6 নিয়ে আসতে হবে। তাহলে আমরা একটু গুণ করে দেখে নিই কত এসেছে? 506। তাহলে আমরা কি করব? 506 গুণ করব। কি দিয়ে গুণ করব বলো তো? 6 দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে গুণ করলে কত আসে দেখি আমরা একটু গুণ করে। 6 দিয়ে গুণ করে দেখি। 6 6 36 এর 6 হাতে 3। এই 3 এখানে থেকে গেল। 5 6 30। তাহলে কি শিক্ষার্থীরা হয়েছে? গুণন হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে আমরা লিখে নিই 30 36 আমরা লিখে নিয়েছি। তাহলে আমরা দেখো একটু মিল করে নিই আমরা। আর কি আমাদের অবশিষ্ট আছে? না, তাহলে আমাদের অবশিষ্ট না থাকলে কি হবে? 0 হবে। তাহলে আমরা কি বর্গমূলটা শিখে ফেলেছি? পারবো এখন? ঠিক আছে, আমরা দেখি। তাহলে কি হলো? 6 5 5 3 6। এর বর্গমূল কত বলো তো? এর বর্গমূল বলো তো কত হলো? এটা হবে নাকি এটা হবে? কোনটা বলো তো? বর্গমূল কোনটা হবে বলো তাড়াতাড়ি। তাহলে বর্গমূল কোনটা হবে? 506 লিখবো নাকি 256 লিখবো? কোনটা বলো? তাহলে 256 লিখবো। ঠিক আছে, তাহলে আমরা বর্গমূল কত লিখবো? 256। তাহলে তোমরা এভাবে বাকি অঙ্কগুলো করবে। শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ক্লাসের বাড়ির কাজটা তোমরা লিখে নাও। দেখো, বাড়ির কাজ নং 3 অনুশীলনী 1.2 এর 13 খ ও ঘ ও দেখো 14 গ এবং 15। হ্যাঁ শিক্ষার্থীরা, ভালো থেকো সবাই। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।